রাত ঠিক ৩টা বাজে। হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে চিল্লাচিল্লির শব্দ আসছে। এই দিনে আবার আমার মা বাবা বেড়াতে গেছে খালার বাসায়, ভাইয়া ব্যবসার কাজে বাহিরে গেছে, আমি খেলা দেখছি ড্রয়িং রুমে। ভাবির চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক শীতও পড়েছে। ভাবির বয়স ৩৪ হবে, এখনো বাবু হয়নি। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমি আরিয়ান, এবার অনার্স কমপ্লিট করলাম। এরপর ভাবি আরও চিৎকার করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে এত রাতে তার রুমে আসলে। কিন্তু আর ভয় পালাম না, সোজা ভাবির দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ বস্ত্রহীনভাবে রয়েছেন ভাবি। আমাকে দেখে খুব তাড়াহুড়ো করে কাপড় পরতে লাগলো আর বলল, আরিয়ান, তুমি কেন আসছো? আমি তখন বললাম, আমি খেলা দেখছিলাম, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, তাই জন্যই আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারিনি। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেওর, যেটা দেখেছো এটা যেন কাউকে বলো না। আচ্ছা ভাবি, কাউকে বলবো না আমি, সমস্যা নেই, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাবি, একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? ভাবি তখন বলল, আচ্ছা বলো। আপনি এইভাবে হাতে মোবাইলও ছিল আর কি করছিলেন? আসলে যেহেতু তুমি সবই দেখে ফেলেছো, তাহলে তোমার কাছে আর লোকাবো না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকভাবে সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাছে নিজেই চেষ্টা করতে হচ্ছে, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও আরিয়ান, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দেবে? আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে ভাবি, বলেন। তুমি কখনো কারোর সাথে রিলেশন করেছো? কিভাবে করব, আর আপনি তো সবই জানেন, যদি করতাম তাহলে শুনতে পেতেন। তা অবশ্য ঠিক বলেছ। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে ধরো অনেক দিন, কিন্তু কোনো বেবিই হচ্ছে না। তোমার ভাইকে কতবার বলেছি ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তোবা এই বাড়িতে আর সংসার করা হবে কিনা জানি না। বিভিন্ন লোকে নানান ধরনের কথা বলছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পর আরিয়ান তার রুমে চলে যায়। এরপরে কিছুক্ষণের মধ্যেই ভাবি আরিয়ানের রুমে আসে। তাকে একটা কথা বলল, এমনভাবে বলল যে আরিয়ান না করতে পারল না। আরিয়ান তখন বলল, দেখো ভাবি, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় নেই, আমি কিছু বুঝি না, আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো আমাকে একটা বেবি দিতে পারলো না, তুমিও যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। আরিয়ান অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ভাবি, ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবেন না, এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যে দুজনেই অন্তরঙ্গ হয়ে গেল, একে অপরকে দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কিছুদিনের মধ্যেই ভাবি প্রেগনেন্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার। কিন্তু সেটা ভাবি বলেনি। বাড়িতে সবাই সেই খুশি ভাবিকে নিয়ে। এদিকে আমার মা বলে, আমার লক্ষ্মী বৌমা। এরপর কিছুক্ষণ পরেই ভাবি আমাকে ডাকে তার রুমে। আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি দাবি করে এ বাচ্চার বাবা যেহেতু তুমি, এবং আমাকে তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করলো, আরিয়ান প্লিজ, তোমার বাবাকে তুমি এসব কথা বলো না, কাউকেই বলো না। যেহেতু অনেকদিন পরে আমার একটা বাচ্চা এসছে, এই বাচ্চাটা নিয়ে সবাই খুশি আছে, কিন্তু যাতে কেউ অবৈধ বাচ্চা না বলতে পারে, সবাই জানতে পারে এই বাচ্চার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। আর একটা কথা, এই সময়টা কিন্তু আমার ভাইয়া ব্যবসার কাজে একটু বাইরে ছিল। তার কানে যখন এই কথাটা পৌঁছায় তখন সে খুব আতঙ্ক হয়ে পড়ে, কারণ ভাইয়া জানতো তার কখনোই বেবি হবে না। কারণটা আমার ভাইয়ের সমস্যা ছিল, এটা ভাবির কাছে কখনো স্বীকার করতো না। ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসতো, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায় ভাবি, এজন্য ভাইয়া ভাবিকে কিছু বলেনি। কিছুক্ষণ পরেই ভাইয়া বাসায় ফিরল। সবার মুখে হাসি থাকলেও ভাইয়ার মুখে কোনো হাসি নেই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন? যেটা মনে মনে ভাবলাম সেটাই হয়ে গেল। ভাইয়া তখন ভাবির রুমে ঢুকলো এবং ভাবিকে ডাক দিল যে দ্রুত আমার রুমে আসো।
বাড়ির সবাই ব্যস্ত ভাবির বাচ্চা হবে এটার জন্য। ভাবিকে প্রশ্ন করলো, সত্যি বলবে এই বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছি। ভাইয়া কি বলে, ভাবি একই কথা বলে, বাচ্চার বাবা কে হবে তুমি ছাড়া? আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখন বলে ওঠে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে, কি কথা লুকিয়েছিলে সত্যি করে বলো তো? তখন ভাইয়া বলল, আগে বলো এই বাচ্চার বাবাকে। ভাবি তখন কিছুটা থমকে যায়, আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো? তুমি যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে এ কি কাজ করলে তুমি? ভাবি তখনও কিছু বুঝতে পারিনি আসলে ভাইয়া কি বলতে চাইছে। ভাইয়া ওই সময় এতটা রাগান্বিত ভাবে রয়েছে, মনে হয় আজকে তুমুল একটা ঝড় হবে। যে ভাইয়া এত ভালোবাসতো ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু নিজেকে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি তাদের রুমের পাশে। ভাবিকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছে না ভাবি। ভাইয়া আরও রেগে যাচ্ছে, আর এরই মধ্যে ভাইয়া মুখে যা আসছে তাই বলতে শুরু করলো ভাবিকে। ভাবি অনেক কান্না শুরু করলো। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, যেহেতু এই বাচ্চার বাবা আমি ছিলাম। আমি যখনই তাদের রুমে যাব আর সত্যটা বলবো, তখনই আমার মা ডেকে উঠল, আরিয়ান। আম্মা তখন ডাক দিয়ে আমাকে বলল, আরিয়ান, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তোর ডাক্তার আঙ্কেলকে একটু কল দিবি? আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম, আর সাথে সাথে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার আম্মার আবার একটু হার্টের সমস্যা আছে, মাঝে মধ্যেই প্রায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে আমাকে বেশি টেনশন করবেন না, সব সময় হাসি খুশি থাকবেন, সব ঠিক হয়ে যাবেন বললেন। আম্মা তখন বলে উঠলেন, এখন তো আমার হাসি খুশি থাকারই দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশা অনেক দিন থেকে করছিলাম। তখন ডাক্তার আঙ্কেল বললেন, এটা তো সুখের সংবাদ, তো ভাবি আমার মিষ্টি কোথায়? তখনই আমাকে বললেন, আরিয়ান, তুই দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে তোরা ডাক্তার আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না, ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে তাকে দিলাম। এরই মধ্যে ভাইদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে, ভাইয়া অনেক চিৎকার করছে। তখনই আমি তাদের রুমে গেলাম, আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাইরে আসো। ভাই আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে আম্মার কাছে চলে আসলেন। তখনই আমাকে বলেন, কি হয়েছে আম্মা তোমার? আমাকে তখন বলেন, খুশিতে নিজেকে আর সামলাতে পারছি না। তখনই আম্মাকে বলেন, কি এমন খুশি হয়েছে তোমরা, সেটা বলবে তো? কেন, তুই জানিস না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বললেন, না, তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। দেখো পাগল ছেলের কাণ্ড, তুই তো বাবা হতে চলেছিস আর আমি দাদি। কেউ আমাকে আর বলবে না তোর বৌমার কেন বাচ্চা হয় না। সত্যি আমি অনেক খুশি বাবা, এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি। ভাইয়া তখন কিছু বলতে যাবে হয়তো, বা মায়ের কথা শুনে সে আর কিছু বলল না। নীরবে মায়ের কথা শুনে তার ভিতরটা ফেটে উঠতে লাগলো, আর আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাই যখন মায়ের রুমে আসলো, কারণ সত্য কথাটা যদি মাকে বলে দেয়, কারণ এই সন্তানের বাবা সে না। এরপর বাবা বললেন, আমরা সবাই মিষ্টি এনেছি এবং মিষ্টি খেয়েছি, পাড়ার সকলকে মিষ্টি বিতরণ করেছি। তুই তো সন্তানের বাবা, যেহেতু এখন তোর পালা, এখনই দোকানে যাবি, মিষ্টি নিয়ে আসবি। ভাই আর কোনো কথা বলল না, সোজা বাবার কথা শুনে দোকানে গেল। কিন্তু ভাই আর মুখ দেখে আমি অনেক ঘাবড়ে গেছিলাম। অনেকবার ভাই চাপ দেওয়ার চেষ্টা করেছে কথাটা বলার জন্য, কিন্তু কোনো মতে কথাটা বের করতে পারলেন না, শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। তারা যে এত খুশি হয়েছেন, যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে আর এই বাড়ির কোনো ছোট বাচ্চা সন্তান নেই, এই জন্য সবাই খুশি। ভাইয়া মুখ গুমর করে মিষ্টি নিয়ে বাসায় আসলেন আর বললেন, এই নেন আপনাদের মিষ্টি, আপনারা খান। বাবা কিছুটা ভাইয়ার মুখ দেখে বুঝতে পারলেন হয়তো ভাইয়ার কোনোভাবে বিস্মিত আছেন। বাবা ভাইয়াকে প্রশ্ন করলেন, তুই কি ঠিক আছিস? এরপর ভাইয়া বাবা মায়ের হাসি খুশি মুখ দেখে বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। ভাইয়া তারপর রুমে চলে গেলেন ভাবির কাছে। ভাবির কাছে যাওয়া আবার তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন। তোমার কাছে একটা অনুরোধ করছি, প্লিজ বলো এই বাচ্চার বাবা কে? ভাবি শুধু কান্না করতে লাগলেন, কারণ ভাবি তো নিরুপায়, কিছু বলার ক্ষমতা তার নাই। যখন ভাইয়ারা সবকিছু বললেন সে কখনো বাবা হতে পারবেন না, ডাক্তার নাকি বলেছেন, এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলেননি। ভাইয়া কথাটা গোপন করে রেখেছিলেন।
ভাবি হয়তোবা বুঝতে পারেনি, আর এই সুযোগে ভাবি আমার সাথে অবৈধ মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছেন। ভাবি হয়তোবা বলতে চাইলেন খুব জোরালোভাবে ভাইয়াকে, এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ, কিন্তু সেটা আর হলো না। ভাইয়া আগেই জানতো সে কখনো বাবা হতে পারবে না। এমন পর্যায়ে কথা কাটাকাটি হতে লাগলো, মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে ভাইয়া। তবুও ভাবি কোনোভাবে স্বীকার করছে না এই বাচ্চার বাবা তারই ছোট ভাই আরিয়ান। যদি কথাটা বলে ভাইয়া কোনভাবে নেবে সেটা ভাবি ভালোভাবেই জানতো, আর তুমুল আকারে ঝগড়া হয়ে যেত আরিয়ানের সাথে। ভাবি কান্না করতে লাগলো, তার মুখ থেকে বের হলো না কথাটা, এই বাচ্চার বাবা আরিয়ান। ভাইয়া আর সহ্য করতে না পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল। এরপরে আমি ভাবির রুমে ঢুকলাম। ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন, বললেন তুমি কেন এসেছো আমার রুমে বলো? তখন আমি ভাবিকে বললাম, এত কিছু নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো। ভাবি তখন বলল, তুমি কি পাগল হয়েছো আরিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি ভাবি, সত্যি। শুধু আমার জন্য তোমাকে এত কথা সহ্য করতে হচ্ছে, আমি আর পারছি না এসব কথা শুনতে। আরিয়ান, তুমি বুঝতে পারছো না, এই কথাটা যদি আমি বলে দিই তাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি সবেমাত্র অনার্সে পড়ছো, তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে, তুমি একটা বাচ্চা পোলাপান। যা হয় হোক সেটা তোমাকে ভাবতে হবে না। আমি ভাবির রুমে কথা বলছি, বাবা দেখে বলল, কি কথা হচ্ছে দেওর ভাবির? তখনই আমি কিছু বলবো, বাবা তেমন কিছু না, আমাদের মধ্যেই একটু কথা হচ্ছে আর ভাবির সাথে। ও আচ্ছা, একটু ঝগড়া মনে হলো যে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আরে বাবা তা না, এমনি একটু কথা বলছিলাম। বাবা বলেই চলে গেলেন আমাদের এখান থেকে। তখন আবার ভাবিকে বললাম, ভাবি সত্যি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আর আমার জন্যই এত কিছু শুনতে হচ্ছে আপনাকে। আরে পাগল, সেটা বড় কথা না। একটা নারীর বিয়ের পরে সব থেকে বেশি খুশি হয় কিসে জানো? আরিয়ান তখন বলল, সেটা তো হয়তো বা আমি জানি না ভাবি। ভাবি তখন বলল, বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হলো মা হওয়া, আর এই মা হওয়াতে আমার সব থেকে মনে করে তোমার অবদানটা বেশি। আমি কোনো বৈধ অবৈধ বুঝি না, আমি মা হতে পেরেছি, এটাই সব থেকে বড় খুশির খবর। আর তুমি বাইরের কেউ না, তুমি আমারই দেওর। ভাবির সাথে এই বলে আমি চলে এলাম আমার রুমে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া চলে আসলো বাড়িতে, তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও কিন্তু তার মনটা খুব খারাপ হয়ে আছে। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। সন্দেহ হওয়ারই কথা, যেখানে ভাইয়ার সমস্যা আর বাচ্চাটা কিভাবে আসলো। আর একটা কথা, ভাইয়া কিন্তু ভাবিকে প্রচণ্ড ভালোবাসতো, এই কারণে ভাবিকে কিছু বলেনি সে কখনো বাবা হতে পারবে না। সে ভাবতো যদি এই কথাটা বলি ভাবি যদি ছেড়ে চলে যায়। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল, আরিয়ান তুই কোথায়, একটু আমার কাছে আয়। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যিই ভয় পেয়ে যাচ্ছিলাম। ভাইয়া আমাকে সন্দেহ করেনি তো এখনো পর্যন্ত, কিন্তু আমাকে ডাক দিলেই আমি ভয় পেয়ে যাচ্ছি। ভাই আবার না বলে ফেলে যে এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করছে। ভাইয়া ডাক শুনে আমি ভাইয়ার কাছে আসলাম আর বললাম, ভাইয়া আমাকে ডেকেছো? ভাইয়া তখন বলল, হ্যাঁ তোকে আমি ডেকেছি। আচ্ছা আরিয়ান, তুই তো সব সময় বাসায় থাকিস। জি ভাই, আমি তো সব সময় বাসা থেকে, এখন তো ক্লাসও নেই, কারণে ক্লাস যাই না। একটা ফ্রি মাইন্ডে কথাগুলো বলবো, তুই সত্যি জবাব দিবি? আচ্ছা ভাই, আপনি বলেন কি বলতে হবে। তখনই ভাইয়া বলল, এই কথাটা শুধু তুই আর আমি জানবো, আর কোনো তৃতীয় ব্যক্তি যেন এই কথাটা না জানে। আচ্ছা ভাইয়া বলেন। তখন ভাইয়া বলল, তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে, বা তোর ভাবি কোথাও বের হয়? আমি তখনই বললাম, কই না তো, ভাবি তো কোথাও বের হয় না, এবং কোনো লোকও আসে না ভাবির কাছে। আরিয়ান, সত্যি বলছিস? জি ভাইয়া, সত্যি বলছি। তখন আমি আবার বললাম, ভাইয়া কোনো কিছু কি হয়েছে নাকি? ভাইয়া বলল, না এমনি তোকে জিজ্ঞেস করলাম। আরিয়ান, আমি আবারও বলছি, তোর ভাবি কোথাও যায় নাকি আমি যখন বাড়িতে না থাকি? আমি বললাম, না ভাইয়া, ভাবি কোথাও যায় না। তারপর ভাইয়া আবার যেন কি বলতে যাবে, তখনই, আচ্ছা ঠিক আছে আরিয়ান, তুই তোর কাজে যা, প্রয়োজন যদি হয় তোকে আমি ডাক দেব। এই কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। ভয়টা মনে হচ্ছে বেড়েই চলেছে। একবার মনে হয় সত্যিটা আমিই বলে দিই, আবার চিন্তা করি যদি এই কথাটা শুনে অবশ্যই ভাইয়া অনেক রাগ করবে আমার প্রতি। এজন্য আর আমি কিছু বলতে পারছি না ভাইয়াকে। কিছুক্ষণের মধ্যে ভাইয়া ব্যবসার ওখান থেকে একটা কল আসলো। এরপর আম্মুকে ডাক দিল ভাইয়া। আম্মুকে ডেকে বলল,
আম্মা, আমার ব্যবসার কাজের জন্য এখনই বাইরে যেতে হবে। মনে হয় অনেক দিন সময় লেগে যেতে পারে, সেটা বলতে পারবো না। তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। আম্মা তখন বলল, কি বলিস? এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না। এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না। প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দেয় আর ওনাকে সবকিছু সামলাতে বল। ভাইয়া তখন বলল, এই কাজ ম্যানেজার পারবে না। আম্মা, তুমি বোঝার চেষ্টা করো, অনেক বড় একটা ডিল তো, তাদের সাথে আমাকে অবশ্যই মিটিং করতে হবে। আর এদিকে আরিয়ান মনে মনে ভাবছে, ভাইয়া বাড়ি থেকে চলে গেলে খুব ভালো হয়, কারণ ভাইয়া যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ অশান্তি লেগেই থাকবে। ভাইয়ার মনে কি চলছে বাড়ির কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর পর ভাবির কাছে গিয়ে ভাবির সাথে ঝগড়া করছে। আমি সত্যি এই ঝগড়াগুলো আর দেখতে চাইছি না। একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল আমি কখনোই দিতে পারবো না। এরপর আম্মা যখন ভাইয়ের সাথে কথা বলছিল, তখন ওই সময় আমি তার পাশেই ছিলাম। তখন আমি বললাম, যেহেতু এটা একটা বড় ডিল, ভাইয়া যেতে চাইছে, তাকে যেতে দিন। আম্মা বলল, বাড়িতে এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে, এগুলো সামলাবে কে? আরিয়ান তখন বলল, ওই নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না আম্মা। যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পত্তি, ভাইয়ার না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। ভাই ততক্ষণে হ্যাঁ বলল। আরিয়ান, আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়া বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ভাবি আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। তারপরে ভাবিকে বললাম, কিছু বলবে? ভাবি তখন বলল, কিছুদিনের জন্য একটু হলেও তোমার ভাইয়ার বেজার মুখ দেখতে হবে না। যাই হোক, সে চলে গিয়ে ভালোই করেছে। তা না হলে আমাকে কত প্রশ্ন, কত কিছু করতেন। আমি সত্যিই আর পারছিলাম না আরিয়ান। এসব কথাগুলো শেষ হওয়ার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করছে। আমি তখন ভাবিকে বললাম, কি হয়েছে তোমার? ভাবি বললেন, আমার পেটের ভিতরে একটু ব্যথা করছে। তখন আমি বললাম, তোমার টেনশন করার দরকার নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি পানি এনে তোমার মাথায় ঢেলে দিচ্ছি। ভাবি বললেন, আরে না, এগুলো তুমি করবে না, তাহলে সন্দেহ করতে পারে। তুমি চুপ থাকো তো, যা হয় হবে, আমি আমারটা বুঝে নেব। ওয়াশরুম থেকে পানি এনে ভাবির মাথায় ঢেলে দিচ্ছি। তখন ভাবির চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আমি ভাবিকে বললাম, তুমি কান্না করছো কেন, কি হয়েছে? ভাবি বললেন, কিছু না। আরে না, কিছু হয়েছে, বলবে তো? ভাবি তখন বলল, সত্যি, তোমাকে যে পাবে সে আসলেই ভাগ্যবতী। তোমার ভাই, হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতন। পানি দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখনই আম্মা এসে দেখে ফেললো আর বলল, আরিয়ান, তুই কি করছিস এখানে? কই, তেমন কিছু তো না মা। ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিল, তুমি রুমেই ছিলে এবং শুয়েছিলে, এজন্য তোমাকে ডাক দিইনি। এত কষ্ট করে রুম থেকে আসবে, এজন্য আমিই ভাবির মাথায় জল ঢেলে দিয়েছি। আম্মা তখন প্রশ্ন করলো, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এটা তোর বড় ভাইয়ের বউ, আর তুই এভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস কেন? আম্মা, তেমন কিছু না, পানি ঢেলে দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগবে, এই কারণে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, তুই এখন তো রুমে চলে যা। তখনই ভাবি বলে উঠল, আম্মা, কোনো কারণে তুমি আরিয়ানকে বকা দিচ্ছ? আরিয়ান খুব ভদ্র একটা ছেলে, সেটা তুমি ভালোই জানো। হয়তোবা তোমার সন্তান হতে পারে, কিন্তু আমার দেওর। আর এই বাড়িতে আমি একজন বউ। বৌমা, তুমি চুপ করো, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাবি, তুমি কি শুরু করলা আম্মার সাথে? আরে আমি যেটা বলছি সেটা সত্যিই তো বলছি, কি এমন খারাপ কথা বলেছি বলো? আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলা দরকার নেই। আমি আমার রুমে চলে গেলাম। আম্মাও তার রুমে চলে যাবে, তখনই ভাবিকে বললেন, তোমার আম্মু আসার কথা ছিল তো, কত দূর আছে জানো নাকি? ভাবি তখন বলল, হ্যাঁ, আম্মা অলরেডি রাস্তায় আছে, উনি খুব শীঘ্রই আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। যখনই এই কথাটা বললাম, আম্মা অনেক খুশি হলেন। অনেক দিন পরে আমার মা আমার শ্বশুর বাড়িতে আসছেন। এর আগে এসেছে, কিন্তু এতটা খুশি হয়নি আমার শাশুড়ি আম্মা। কারণ আপনারা হয়তো বুঝতেই পারছেন, আমার দীর্ঘদিন ধরে সন্তান হয় না। নানান লোকে নানান কথা বলেছে আমার শ্বশুর শাশুড়িকে, কিন্তু তারা জানতো না যে তাদের ছেলের সমস্যা ছিল। এই কথা বলতে বলতে বাড়িতে চলে আসলো মায়ের ভাতে ব্যাগ ভরা মিষ্টি, আরও অনেক ফল এবং মাছ মাংস। আমার বাচ্চা হবে এই কথা শুনে এত কিছু নিয়ে এসেছে আমাদের বাড়িতে। আর তারা দুজন বলতে শুরু করলো, বিয়ান, আমি এখন থেকে নানি হতে চলেছি, আর তুমি দাদি। এই কথাটা শোনার জন্য কতদিন আমরা অপেক্ষায় ছিলাম। জি বিয়েন, সত্যি কথাই বলেছেন। আমাকে যে কত মানুষ কত রকম কথা বলেছেন, সেটা হয়তো আপনি জানেন।
হ্যাঁ জানি, আমারও অনেকে কথা শুনিয়েছে বেয়ান। তখন আমার শাশুড়ি আম্মা বললেন, বৌমা তোমার কিছু করা লাগবে না, আমরা দুই বিয়ান আছি, রান্না যা করা লাগবে আমরাই করে নেব, তুমি রেস্ট নাও, তোমাকে কোনো কাজ করতে হবে না। এতক্ষণ কথাগুলি আমার ভাইয়া বলছিলেন। ভাবি বলল, আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আগেও আমার সাথে আমার শাশুড়ি আম্মা কতটাই না খারাপ ব্যবহার করেছিলেন, এখন সব ভুলে গিয়েছে। কারণ ওই যে আমার পেটে বাচ্চা, এই বাচ্চার জন্য কত মানুষ কত রকম কথা শুনিয়েছে, সেটা হয়তো বা আমি ভুলে যেতে পারবো না। আমার পেটে একটা অবৈধ সন্তান হলো, তবুও আর কেউ বলতে পারবে না তুই একটা বাইজু মেয়ে, অনেকের আঞ্চলিক ভাষায় যাকে বলে অপয়া। আমি এখন সত্যিই সবার কাছে খুশির একটা পাত্রী। কতটা আদর করছে সবাই আমাকে নিয়ে। ওদিকে আমার মা এবং আমার শাশুড়ি আম্মা রান্নাঘরে গেছেন রান্না করতে। আমি আস্তে আস্তে আরিয়ানের ঘরে ঢুকে গেলাম। আরিয়ান আমাকে দেখে বলে উঠল, তুমি কেন এসেছো আমার রুমে? দেখলে না এমনিতেই আম্মা সন্দেহ করে ফেলছিল। সমস্যা নেই, আমার মা দুজনেই রান্নাঘরে আছে, তোমাকে এই নিয়ে টেনশন করা লাগবে না। আর একটু মাথাটা টিপে দেবে আরিয়ান? তোমার হাতটা এতটা নরম, সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে। আর এই বাচ্চার বাবা তো তুমি, সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি, এই বাচ্চার বাবা যে আমি সেটা আমি অস্বীকার করতে পারবো না। রুমের ভিতরে কথা বলছি, ভাবি আর আমি বাইরে থেকে ভাবির মা আমাদের দুজনকে দেখে ফেলেছে। সে কিছু বলতে যাবে, তখনই ভাবি বলল, তুমি এখানে কেন এসছো? আমার শাশুড়ি আম্মা কোথায়? মা তখন বলল, তোর শাশুড়ি রান্নাঘরে রান্না করছে। আচ্ছা মা, তোমার কিছু লাগবে নাকি বলো আমাকে। মা তখন বলল, না না আমার কিছু লাগবে না, গ্যাসের ট্যাবলেট আনতে ভুলে গেছি, তোর কাছে কোনো গ্যাসের ট্যাবলেট আছে? আরিয়ান তখন বলে উঠল, হ্যাঁ ওই তো আমার কাছে আছে গ্যাসের ট্যাবলেট। আচ্ছা বাবা, তাহলে আমাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দাও না, বুকটা কেমন ব্যথা করছে। কিছুক্ষণের মধ্যে মাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল আরিয়ান। তারপর মা গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। আমার শাশুড়ি মা প্রশ্ন করলো আমার মাকে নিয়ে কোথায় গিয়েছিলেন। তখন আমার মা বলল, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা করছিল তো, এজন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে গিয়েছিলাম। তো বিয়ান পেয়েছেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট? হ্যাঁ পেয়েছি, বাবা আরিয়ানের কাছাকাছিই ছিল। যখনই রান্নাঘরে আসলাম তখনই আমার মা আর কোনো কথা বললেন না। তখনই আমার শাশুড়ি আম্মা বলতে লাগলেন, আমার মাকে বেয়ান কিছু বলবেন নাকি? না কিছু না, এমনিই তো। কি রান্না করবেন আজকে সেটাই বলতে চাইছিলাম। আমি রান্নাঘরে যাতে আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক বকা দিচ্ছে। তুমি কেন রান্নাঘরে এসছো? তুমি এখন তোমার রুমে যাবে এবং রেস্ট নাও। এ কথা বলার সাথে সাথে আমি রান্নাঘর থেকে চলে যাব, তখনই হুট করে আমি মাথা ঘুরে পড়ে যাই নিচে। আমার মা এবং শাশুড়ি আম্মা আমাকে দ্রুত তুলে আমার রুমে নিয়ে যায় এবং আরিয়ানকে ডাক দেয়, দ্রুত ডাক্তারকে খবর দে। আরিয়ান এই কথা শুনে দ্রুত এসে ডক্টর আঙ্কেলকে খবর দিলেন। ডক্টর আঙ্কেল বাসায় আসলেন এবং বললেন, এখনই আপনার বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, ডেলিভারির সময় হয়ে গিয়েছে, আর দেরি করবেন না, দ্রুত হসপিটালে নিয়ে চলে যান। আমি আম্মা এবং ভাবির মা সবাই মিলে দ্রুত হসপিটালে নিয়ে গেলাম আর ডক্টর দেখালাম ভাবিকে। ভাবিকে ডক্টর দেখে বলল, দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চলে যেতে হবে। ডক্টর বললেন, এখনই ওনাকে অপারেশন করতে হবে। আমি দ্রুত ভাইয়াকে কল দিলাম এবং বাবাকে বললাম, আপনারা যেখানেই থাকেন দ্রুত হসপিটালে চলে আসুন। ভাইয়া ব্যবসার কাজে বাইরে গিয়েছিল, সে এই কথা শুনে দ্রুত হসপিটালে চলে আসলেন। এসেই ভাবির কাছে এসে কানে কানে বললেন, ভয় পেও না, আমি জানি এটা আমারই সন্তান। আমার মনে হয় ভাই এটা সান্ত্বনা দিলেন ভাবিকে। আসলে ভাইয়া তো কখনো বেবি হওয়ার সম্ভাবনাই ছিল না। হসপিটালের ফর্মালিটি এগুলো সব কিছু ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছেন ডক্টর। ভাইয়াকে বললেন, আমি আপনার স্ত্রীকে অপারেশনে নিয়ে যাব, কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। এই কথা যখন বললেন ডক্টর, ভাইজান অনেক কান্না করে ফেললেন। ভাইয়া সত্যিই অনেক ভালোবাসতো ভাবিকে। আরিয়ান বলল, ভাইয়া তুমি টেনশন করো না, দেখবে ভাবি ঠিক সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। ভাইয়া তখন বলল, তোর কথাটা যেন ঠিক হয়, কিন্তু ভাবি বারবার আরিয়ানকে ডাকছে। ভাইয়া বলল, আরিয়ান তোকে ডাকছে তোর ভাবি, দ্রুত তোর ভাবির সাথে একটু কথা বলে আয়। আমি দ্রুত ভাবির কাছে গেলাম এবং ভাবিকে বললাম, কিচ্ছু হবে না তোমার, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, আবার আবার আমাদের মধ্যে চলে আসবে, আমাদের বাবুটা খুব সুস্থভাবে আসবে, দেখবে। ভাবি আমার কথাটা শুনে খুব করে কান্না করে দিলেন। বললেন, একটা কথা বলবো আরিয়ান, রাখবে? ভাবি কি বলো, তোমার একটা কথা কেন, তোমার সব কথা রাখতে রাজি আছি আমি।
আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায়, যদি বাচ্চাটা ঠিক থাকে, ওকে হয়তোবা তোমার ভাই অবহেলা করতে পারে, কিন্তু তোকে কথা দিতে হবে বাচ্চার কোনো ক্ষতি যেন না হয়। ভাবি, তুমি চিন্তা করো না, এই বাচ্চাটা শুধু তোমার না, এই বাচ্চাটা আমারও। ওকে আমার সন্তানের মতন করেই বড় করব। যদি কখনো বিয়ে করতে না হয় তবুও করব না। আমার কথাটা শুনে ভাবি আমাকে একটু জড়িয়ে ধরতে চাইলো। আর ওই রুমে কেউ নেই, আমি আর ভাবি ছাড়া। আমি বললাম, সমস্যা নেই, আমাকে যতক্ষণ জড়িয়ে ধরে রাখতে মন চাই ধরিয়ে ধরে রাখতে পারো। এরপরে ডক্টর চলে আসলেন এবং আমাকে বললেন, আপনি এখনই বাইরে চলে যান। আমি ওখান থেকে দ্রুত চলে আসলাম বাইরে। বাসার সাথে ভাইয়া কথা বললেন। কি বললো তোর ভাবি আরিয়ান? তেমন কিছু না ভাইয়া, তুমি যাতে কোনো টেনশন না করো সেই বিষয়ে আমার সাথে একটু শেয়ার করলো। কিছুক্ষণের মধ্যে অপারেশন কমপ্লিট হলো আর ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে, দেখতে ঠিক আরিয়ানের মতনই। তারপর ডক্টর একটা কথা বলতে যাবে, তখনই ভাইয়া বলল, আমার বউ কেমন আছে? ডক্টর মুখটা একটু ঘাবড়ে বললেন, দেখেন, আমরা খুব করে চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে, কিন্তু মানে আপনি কি বলতে চাইছেন সরাসরি বলেন তো। ডক্টর তখন বলে, আমরা বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার আম্মাকে বাঁচাতে পারিনি। ভাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, এর সাথে আম্মা এবং বাড়ির সবাই মানুষ। এরপরে বাচ্চাটাকে নিয়ে আমরা সবাই বাড়িতে গেলাম। বাচ্চার নাম রাখা হলো আয়াস। সবাই বাবুকে নিয়ে অনেক খুশিতে দিন যাপন করতে শুরু করলো। আমার আম্মু আয়াসকে খুব ভালোবাসে, আয়াসকে ছাড়া কোনো কিচ্ছু বোঝে না সবাই। আরিয়ান বলল, আমিও প্রতিজ্ঞা করছি, আয়াস যতদিন না বড় হবে ততদিন আমি কখনো বিয়ে করব না। ভাবির কথাটা অবশ্যই আমাকে রাখতে হবে, কারণ আয়াস যে আমারই ছেলে। সবার কাছে সে যার ছেলেই হোক, কিন্তু আসলে তো ও আমারই অংশ। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।